আমরা আলোচনা করতেছিলাম কি নিয়ে, ট্র্যাপস ইন দ্য রেপার্টরিতে যে ট্র্যাপস গুলো আছে সেই ট্র্যাপস গুলো নিয়ে। এবং আমাদের আজকের প্রথম আলোচনার বিষয়টা হচ্ছে মেকানিক্যাল মেথডে অতিরিক্ত গুরুত্বারোপ ওষুধ চিত্র খেয়াল না করা। মেকানিক্যাল মেথড কাকে বলে? মেকানিক্যাল মেথডটা হচ্ছে, আমি এর আগেও বলছিলাম যে আপনি খুব বেশি প্রসেস করলেন না, লক্ষণ ডগাটপ লক্ষণ নিয়ে ছেড়ে দিলেন রেপার্টরিতে, এবং রেপার্টরি যে ওষুধটা সবার আগে প্রদর্শন করলো তা আপনি প্রয়োগ করবেন। যদি আপনারা একটু সাবধানে অ্যাকিউট কেসে লক্ষণ বাছাই করতে পারেন, এই পদ্ধতি অকার্যকর একদম হবে না অ্যাকিউটের ক্ষেত্রে কিংবা অ্যাকিউট এক্সারবেশনের ক্ষেত্রে। কিন্তু ক্রনিক কেসে এর মতো অথর্ব এবং এর মতো অকার্যকর পদ্ধতি আর নাই। একদমই যদি শুধু আপনি মেকানিক্যাল করেন, একদমই যদি মেকানিক্যাল করেন, তাইলে যদি আপনি প্রসেসিং না করেন, আপনি যদি গ্রুপিং না করেন, হায়ারার্কি বিন্যাস না করেন, লেয়ারের দিকে খেয়াল, মানে যেগুলো আমরা আলোচনা করছি, এগুলা যদি প্রসেস না করেন, এই প্রসেসিং এর বাইরে শুধুমাত্র লক্ষণ নিলাম, রেপার্টরিতে দেখলাম, দিলাম, অথর্ব পদ্ধতি, এবং তার সাথে যদি এই হয়, এটা তো অবশ্যই যে আপনার মধ্যে একটা রং কনসেপ্ট কাজ করবে। দেখেন, এটা যারা হোমিওপ্যাথির একটু গভীর ভাবে চিন্তা না করবে তাদের পক্ষে এই ব্যাপারটা বোঝা কিন্তু মুশকিলের আছে। যে আমার এই রেপার্টরি দেওয়া হয়েছে লক্ষণের জন্য, আমি সদৃশ বিধান অনুযায়ী চিকিৎসা করবো, এবং সবচাইতে বেশি লক্ষণ, সবচাইতে যে বেশি লক্ষণ যে ওষুধ কভার করলো এবং যে বেশি সবচাইতে বেশি মার্ক পাইলো, আমি তা বাদ দিয়ে কেন অন্য জিনিসটা দিব? কিন্তু খুব সিম্পল ওয়েতে ব্যাপারটা বোঝা যায় যে আমরা কোনো সময় রেপার্টরি একটা টুলস, আমরা কোনো সময়ই রেপার্টরির ভিত্তিতে ওষুধ সিলেকশন করি না, এটাকে ব্যবহার করে ওষুধ সিলেকশন করি। অর্থাৎ ওষুধ সিলেকশনের সুপ্রিম জায়গা কোনটা, সুপ্রিম কোর্ট কোনটা? ওষুধ সিলেকশনের সুপ্রিম কোর্ট হচ্ছে ম্যাট্রিয়া মেডিকেল। সেটা আপনার মাথার মধ্যে যদি থাকে, দ্যাটস ওকে, ফাইন। নাহলে পরে বইপত্র ম্যাট্রিয়া মেডিকেল খুলতে হয়, বা কম্পারেটিভ ম্যাট্রিয়া মেডিকেল আছে কোন একটা পোর্শন, এবং রেপার্টরিতে অ্যাকচুয়ালি খুব সুন্দর পদ্ধতি থাকে কম্পেয়ারিজম। এর যেমন বিতল কাছেরটার মধ্যে আছে মেটা ডাটা, ওই কামটা সে করে দিছে, যে সম্ভাব্য ওষুধগুলো আসে ওগুলোর একটা তুলনা সেখানে ডান পাশে মেটা ডাটা হিসাবে আসে, এবং এখানে প্রদর্শন করে যে এইভাবে এই ওষুধে এই ডিফারেন্স। অন্য রেপার্টরি যেমন হোমিওপ্যাথির মধ্যে আপনি চাইলে কোনো দুইটা বই খুলতে পারবেন, তিনটা বই খুলতে পারবেন, চারটা বই খুলতে পারবেন একসাথে, এবং তারপরে অ্যাবডোমেনের সিমটমস গুলো অ্যাবডোমেন বা মাইন্ড লিখলে চারটা বইয়ের মাইন্ড খুলবে, আপনি কম্পেয়ার করতে পারবেন। যারা দক্ষভাবে রেপার্টরি ব্যবহার করে তারা, আমি এক সময় এটা করতাম, এখন এই পদ্ধতি খুব বেশি প্রয়োজন হয় না, আমি বই খুলে করে নিই, কিছু কিছু জিনিস লাগে। তবে আমার জীবনের শুরুতে দীর্ঘ সময় আমি এটা প্র্যাকটিস করছি, এই কম্প্যারিজনটা, এই পদ্ধতিতে। তো অ্যাকচুয়ালি আমাদের যা করতে হয়, সুপ্রিম কোর্ট হচ্ছে ওষুধ চিত্র, রোগীর সাথে ওষুধের সাথে সমন্বয়, লক্ষণের তীব্রতার সমন্বয়, স্পষ্টতার সমন্বয়, অনেক ধরনের সমন্বয়ের ভিত্তিতে যে গ্রাফিক্যাল কনটেক্সটটা তৈরি হয় আমাদের মনে, যে গ্রাফিক্যাল সিমিলারিটিটা তৈরি হয়, সেই সিমিলারিটি হচ্ছে মানে সুপ্রিম সিদ্ধান্ত আমাদের প্রদান করে। কাজে এটা একটা ত্রুটি যদি কেউ খুব জেনারেলি এইভাবে ভাবেন যে শুধু মেকানিক্যাল মেথড, ভুল হবে। সিমটমস এর ওয়েটেজের ব্যাপারে লক্ষ্য না রাখা। আচ্ছা, ওয়েটেজটা কি? অনেক কিছুই তো আপনাদের কাছে নতুন, ধারণাটা রাখেন মাথায়, এটা তো আমি লিখছি অ্যাকচুয়ালি অনেক চিন্তা ভাবনার পরে, আমি জাস্ট নোট ডাউন করছি। এখানে অনেকেই আছেন যারা একদম নতুন, তাদের এগুলা বুঝতে একটু কষ্ট হবে, তবে রেকর্ডেড ভিডিও থাকবে, যে একটু পরবর্তীতে শুই না রেপার্টরি দেখে আপনারা হয়তো আইডিয়াটা ধারণা করতে পারবেন। ওয়েটেজ হলো দ্য ম্যানিপুলেটিং সিস্টেম অফ দ্য গ্রেড অফ রেমেডিস, ম্যানিপুলেটিং সিস্টেম। ইভেন আপনি বলতে পারেন যে এটা রেপার্টরি শিটের এক ধরনের ম্যানিপুলেশন। এটা শুধুমাত্র দক্ষ চিকিৎসকরা, যারা এই পুরো প্রসেসটা বুঝে, রেপার্টরি পিছনে ঘটনা বুঝে, এবং মানুষের শরীরের লক্ষণের এই প্রকাশভঙ্গি, লক্ষণ গুলারে যারা অ্যানালাইসিস করতে পারে মানুষের শরীরে কেমন হবে, তারা এই জিনিসটা ব্যবহার করতে পারেন দক্ষতার সাথে। আমি খুব সিম্পল একটা উদাহরণ দিয়ে বোঝাই। ধরেন আপনি একটা ওষুধ নিলেন, একটা দুইটা লক্ষণ নিছেন, একটার মধ্যে একটা ওষুধ নিয়ে আমরা ভাবি সবগুলো নিলে বুঝতে অসুবিধা হবে, ধরেন অ্যাক্রোনাইট ওষুধটা বোঝার জন্য বলতেছি, ফার্স্ট গ্রেডে আছে, মানে 3 পয়েন্টে আছে, অঙ্ক দেওয়া বোঝায়, কারণ অঙ্ক দেওয়া বুঝতে হবে। এবং দ্বিতীয় ওষুধ মানে আরেকটা যেটা নিছেন, ধরেন ওটা প্রথমটা ছিল ফিয়ার অফ ডেথ, ওকে, আরেকটা যারা নিছেন তা হচ্ছে ডিজায়ার ফর কোল্ড ড্রিঙ্কস, হয়তো আপনি সেকেন্ড গ্রেডে পেয়েছেন।
এবং আরো 10টা লক্ষণ আপনি নিয়েছেন, আমি 2টা লক্ষণ দিয়ে আপনাদের বুঝাবো ওয়েটেজ জিনিসটা। জাস্ট আপনি যদি ওয়েটেজ বৃদ্ধি করতে চান, এটা মার্ক দিয়ে বৃদ্ধি করতে হয়, অঙ্ক দিয়ে বৃদ্ধি করতে হয়। ধরেন ম্যানুয়ালি আপনি করতেছেন, সেখানে আপনি ধরেন বললেন যে আমি একটা পার্টিকুলার ফিয়ার অফ ডেথ, এই লক্ষণটার মার্ক গুলা গ্রেডিং গুলা আমি সব ওষুধের বাড়াই দিব, এই লক্ষণটা আমার কাছে অতি গুরুত্বপূর্ণ, এই রোগীর মধ্যে এই লক্ষণটা থাকতেই হবে এবং প্রকট ভাবে থাকতে হবে। তো আপনি যা করতে পারেন যে আপনার এই লক্ষণটাকে 2 বা 3 দিয়ে গুণ করতে পারেন, 4 দিয়ে গুণ করতে পারেন। লক্ষণটাকে 4 দিয়ে গুণ করার মানে হচ্ছে, বা 3 দিয়ে গুণ করার মানে হচ্ছে, ফিয়ার অফ ডেথ যেখানে 3 ছিল, অ্যাকোনাইটে এটা রেপার্টরিতে প্রদর্শন করবে 9। সিরিয়াসলি বাইরে যাবো, সিরিয়াসলি 2 দিয়ে করলে পরে হবে 6। আপনি যদি ম্যানুয়ালি করেন তাহলে আপনি গুণ করে বসাইতে হবে, অনেক শ্রম সাপেক্ষ ব্যাপারটা, অনেক পরিশ্রমের ব্যাপার। তবে বোঝার জন্য বলতেছি, ম্যানুয়ালের চিন্তা দিয়ে বলতেছি। আপনি লিখলেন 2 দিয়ে গুণ করছেন, 6 হয়ে গেছে। তার মানে রেপার্টরি শিটে আপনারে কিন্তু এই ওষুধটা, অ্যাকোনাইট ওষুধটা, ফিয়ার অফ ডেথের সাথে রিলেটেড যে ওষুধগুলো আছে সেগুলা স্ট্রংলি সামনে নিয়ে আসবে। ইভেন ফিয়ার অফ ডেথ তো শুধুমাত্র অ্যাকোনাইটে নাই, আর্সেনিক অ্যামালগামে আছে, নাইট্রিক অ্যাসিডে আছে, ক্যালি আর্সেনিকোসেমে আছে, এগারিকাসে আছে, অন্যান্য অনেক ওষুধে আছে। কিন্তু ক্যালি এগারিকাস বা ক্যালি নাইট্রো ক্যালি আর্সেনিকোসামে হয়তো 3-এ নাই, 2-এ আছে। তাহলে অটোমেটিক্যালি এই ওষুধগুলা 2 দুগুণে 4 করে পাবে। তার মানে এটার গুরুত্ব, এই লক্ষণটার ভিতরে থাকা লক্ষণ, মানে ওষুধগুলার গুরুত্ব অ্যাকচুয়ালি অনেক বেশি ডিফারেন্স হবে। এবং রেপার্টরি শিটের অন্য সমস্ত, অর্থাৎ একভাবে বলা যায় আপনি এই লক্ষণটা 2 বার নিছেন বা 3 বার নিছেন রেপার্টরি শিটে, শুধু এইটুকু কইরা যে আপনি তার সাথে 2 দে বা 3 দে যোগ গুণ করছেন, মানে এই লক্ষণটাই আমি 3 বার নিলাম। আমরা বেশিরভাগ সময় যারা করি মার্জিং করি। মার্জিং মানে হচ্ছে কাছাকাছি লক্ষণ হইলে 2টা একত্র করে একটা রুব্রিক বানাই, এবং মানে একটা ওষুধ যেন রিপিটেশন না হয়, ভারসাম্য যেন নষ্ট না হয়। কিন্তু কখনো কখনো এই ম্যানিপুলেশনের দরকার পড়ে। কোন একটা, যেমন ধরেন একটা ব্যক্তির গ্রিফের থেকে সমস্ত রোগের সূচনা একদম সুস্পষ্ট, এবং আপনি নিশ্চিত যে যে ওষুধে গ্রিফ আছে, এলমেন্টস ফ্রম গ্রিফ, সেই মধ্যে তার মধ্যে থেকেই হবে, অন্য কিছুর থেকে আর হবে না, একদম অ্যাবসলিউটলি আপনি শিওর। কাজেই সেখানে চিকিৎসক এটা গুরুত্ব বুঝে এটার ওয়েটেজ বাড়ায়। ওইখানে ফেয়ার এলিমেন্টস ফ্রম গ্রিফে 2 গুণ করে দিল, বাস সবগুলো ওষুধ, এই ওষুধগুলো সব আগে থাকবে, অন্য কিছু আর এই ওষুধগুলারে পিছনে ফেলাইতে পারবেন। একটা ম্যানিপুলেশন সিস্টেম। তো ক্ষেত্র বিশেষে ওয়েটেজটার দিকে খেয়াল রাখতে হয়, মার্জিং এর দিকেও যেমন খেয়াল রাখতে হয়, ওয়েটেজের দিকেও সেরকম খেয়াল রাখতে হয়। সিমটমসের ডিগ্রি গুলো সাদৃশ্যতা খেয়াল না রাখা, এটা তো আমি আগেও আলোচনা করছি যে কেন রেপার্টরিতে আমরা, ওই যে একদিন আলাপ করলাম 60টা সালফার 60 পাইছে, এটা অ্যাকচুয়ালি একটা ভুল মার্কিং। কারণ আমার রুগীর দেহে যে লক্ষণগুলো রয়েছে এগুলো সবগুলা তো আর ফার্স্ট গ্রেডের লক্ষণ না, সেকেন্ড গ্রেডের আছে, থার্ড গ্রেডের আছে। তাইলে আমার এই ফার্স্ট গ্রেডের লক্ষণের ওষুধটাও ফার্স্ট গ্রেডের দিবে, ওষুধের মধ্যেও ফার্স্ট গ্রেডের লক্ষণ থাকবে, সেকেন্ড গ্রেডের মধ্যে ওষুধের মধ্যেও সেকেন্ড গ্রেড থাকবে, থার্ড গ্রেডের মধ্যে ওষুধের মধ্যেও থার্ড গ্রেডের সিমটমস থাকবে, মানে দুর্বল, অস্পষ্ট। না হইলে কি হবে, ধরেন আমার দেহে একটা লক্ষণ দুর্বল, অস্পষ্ট, এইটারে আমি রেপার্টরিতে নেওয়ার সময় নিলাম ফার্স্ট গ্রেড, তার মানে ওই ওষুধে এটা বাধ্যতামূলক। আরেকটু উদাহরণ দিয়ে ভালো করে বোঝাই। ধরেন আমি অ্যাকচুয়ালি ডাক্তারের সামনে কিছু কথা বলছি, আমার ডাক্তারের সামনে কিছু কথা বলছি, যে একটু ডিটেল বর্ণনা করছি, ডাক্তারের মনে হইতেছে এটা কি আসলে বাসাল, নাও হইতে পারে। কেন নাও হইতে পারে, কারণ ডাক্তারের কাছে তো বলারই কথা,
একজন সচেতন মানুষ তো ভালো মতো বলবে, কিন্তু তারপরে ডাক্তারের মনে হইতেছে এবার বউ রেজে গেল, আসিল খালি বউ এবং একটা ভাইও আসিল, বউ রেজে গেল, আচ্ছা বেশি কথা কয়, বলো হয় একটু বেশি বেশি তো কয়, স্পষ্ট না, এখন বউর সাথে তোকে বেশি কথা কবই, তাই না, না চাইলেও বলবো, বিভিন্ন প্রসঙ্গে তার বলতেই হবে, বাধ্যতামূলক ভাবেও বলতে হবে, মন খুশি থাকলেও বলতে হবে, বিকাশ আসতেছে, না না হাসির কিছু নাই, এটা নিয়ম। তো যাই হোক, এখানে যদি বউ কয় যে একটু বেশি কথা কয়, তাও অতটা ঠিক প্রখর হয় না, না নাইলোরা লাবণী, এত দুঃখের কিছু নাই, এত দুঃখের কিছু নাই, এই কথা তো বলতেই হবে, বউর সাথে গোপনা কবর কার কাছে। আরেকটা হলো, তৃতীয়ত হইলো, ধরেন বাইরে জিজ্ঞাসা করলো, বাই করলো মাঝে মাঝে মনে হয় একটু একটু বেশি কথা কয়, আবার মনে হয় যে অত বেশিও না ডাক্তার, কয় যখন একটু যোগ টোক বন্ধু বান্ধব, এই যে লক্ষণটা আপনি যতই যাচাই বাছাই করেন না কেন, এ তো অস্পষ্ট, শিওর হওয়া যাচ্ছে না। আচ্ছা, এখন এমন একটা ওষুধ যদি আসে, আচ্ছা আপনি কোন এই ধরনের বাসালোতা কি ল্যাকেসিসের লক্ষণ হতে পারে, আপনারাই বলেন। আমি যদি ল্যাকেসিস চিন্তা করি, সেইখানে আমার থাকবো ও রুগী আমারে পাগল বানায় হেল দিছে, বউয়া, রাইট অ্যাবসলিউটলি, বউয়া কবো যে ডাক্তার সাহেব এর কথার জ্বালায় মরে গেলাম না, মানুষের তো বন্য কথা কয় ঠিক আছে, এ তো ঘরে ঢোকার আগ থেকে ডাকা শুরু করে, তারপর আইসা নিয়ে এটা ওটা বগর সগর কোনটা থেকে কোন রাজা দেখো ল্যাকেসিসের কথা ওইটা, তাই না। তাহলে রেপার্টরিতে যদি আমি এখন এই আমি যদি এই জিনিসটা খেয়াল না করি, তাহলে আমি কত বড় ভুল যে করতেছি দেখতেছেন তো, রেপার্টরি শিটের শুরুতে লেখেছি রয়েছে, আমি আহারে খুশি পাইছি একটা ওষুধ, হ্যাঁ বাঁচালতা তো আছে, ও গরম কাতর তো আছে, এই করে করে লেখেছি দিয়ে দিলাম, কত বড় ভুল করলাম আমি দেখছেন, যে একটা খুব বেসিক ক্রাইটেরিয়ার মধ্যে বড় ধরনের গন্ডগোল বাজায় ফেলি, শুধু কেন ওই মার্কিং এর দিকে খেয়াল রাখছি, আমি ডিগ্রি সাদৃশ্যতার দিকে খেয়াল রাখি নাই, প্যাথোলজিক্যাল লোকোসিটি থাকতে হবে, এবং এটা ডিগ্রিটা কতটুকু, প্যাথোলজিক্যাল লোকোসিটির ডিগ্রিটা কতটুকু, একটু বেশি করলেও তো আমরা যারা এক দিন ওরা তো প্যাথোলজি, প্যাথোলজি না হলে তো আমরা নিতেই পারতাম না রেপার্টরিতে, কিন্তু যারা এক দিন তারাও সেও প্যাথোলজি, দুই দিনও সেও প্যাথোলজি, তিন দিনও সেও প্যাথোলজি, কিন্তু ইন্টেন্সিটিটা কতটুকু, ক্ল্যারিটি কতটুকু, স্পন্টেনিটি কতটুকু, এই তিনটা জিনিস খেয়াল করতে হবে, তাই না। যদি এগুলো সব ঠিক থাকে, তিন ফার্স্ট গ্রেড, তো ফার্স্ট গ্রেডের মধ্যে আমরা কি করবো, ফার্স্ট গ্রেডের মধ্যে আমরা ওষুধ খুঁজবো ফার্স্ট গ্রেড, থার্ড গ্রেডের মধ্যে থার্ড গ্রেড। তো এটা যদি আপনারা, এটা খুব মৌলিক বিধান, এবং এই যে এই লাইনটা, এটা হোমিওপ্যাথি আপনারা গত দিনের আলোচনায় দেখছেন যে আমাদের ডিসকাস করা হয়েছে কোথায়, হোমিওপ্যাথির বেসিক প্রিন্সিপালস এর জায়গাটাতে 5টা প্রিন্সিপাল দিচ্ছি না, ওই 5টা প্রিন্সিপালের